প্রথম কথা হচ্ছে যে স্বামীজি বাংলা ভাষা বলে একটি প্রবন্ধ লিখেছিলেন। যখন ভাষা বেঁচে থাকে স্বামীজির ভাষায়, তখন জ্যান্ত ভাষা কথা কয়, আর মারা গেলে মরা ভাষা কথা কয়, তখন রাশিকৃত ফুল চন্দন দিয়ে তার পচা গলা ভাবটাকে ঢেকে রাখার চেষ্টা করা। স্বামীজি বিশেষণ বর্জিত ভাষার কথা বলেছে। স্বামীজি যখন পরিব্রাজক, তখন বয়স কত? 28 বছর, 27-28 বছর। সেই সময় পুনাতে গিয়ে স্বামীজি ফরাসি ভাষা চর্চা করেছেন। মাদাম ইমা কালভে যখন কলকাতা আসেন স্বামীজির দেহত্যাগের পর, তিনি বলেছিলেন যে স্বামীজি ফরাসি গান রপ্ত করে ফেলেছিলেন। নিজেই বলেছিলেন, আমার একটাই দোষ, আমি বড় অসাম্প্রদায়িক। খণ্ডন ও বন্ধনটা কোনো সেক্টকে রিপ্রেজেন্ট করছে না, ইট টক্স অ্যাবাউট ইউনিভার্সালিটি। কেরালাতে মুসলমান এবং খ্রিশ্চানরা সাংঘাতিক সংস্কৃত জানে, এটা তো ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। নমস্কার। স্মরণে, মননে, চিন্তায় ও চেতনায় স্বামী বিবেকানন্দ পডকাস্টে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানে আমার সাথে বাক্যালাপে রয়েছেন শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন। তরুণবাবু, স্বাগত আজকে আমাদের পডকাস্টে। স্বামীজি সম্বন্ধে প্রশ্নের কোনো শেষ নেই। তো আজকে আমি ঠিক করেছি যে আজকে আমরা স্বামীজির ভাষা চর্চা নিয়ে আলোচনা করি। দেখুন, স্বামীকে যদি আমি একটু ভাষাবিদ বলি, বোধহয় খুব একটা উত্তপ্তি হবে না, কারণ ওনার ভাষা সম্বন্ধে তো আপনার কাছেই যা শোনা যে একটা ফটোগ্রাফিক মেমারি ছাড়াও উনি ভাষা শিখতে বোধহয় সবচেয়ে কম সময় নিতেন। আর যেহেতু ভারতবর্ষেই তার প্রথম বিচরণ ক্ষেত্র, উনি কতগুলি ভাষা জানতেন সে নিয়ে যদি আমি দেশি ভাষা বলি, দেশি ভাষার মধ্যে বাংলা, তারপরে হিন্দি, উর্দু, সংস্কৃত, এবং যদি ইংরেজিকে বাংলাদেশি ভাষা বলি তাহলে ইংরেজি। আর বিদেশি ভাষা বলতে ধরুন ফরাসি, আপনার কাছেই শোনা ফরাসি ভাষা, জার্মান ভাষা, এবং আমি যদি ইংরেজিকে বিদেশি ভাষা বলি, ইংরেজি তো বলি। তো এই ওনার ভাষা শিক্ষা বা ভাষা শিক্ষার গুরু, এই নিয়ে যদি আপনি একটুখানি আমাদের আলোকপাত করেন। প্রথম কথা হচ্ছে যে স্বামীজি বাংলা ভাষা বলে একটি প্রবন্ধ লিখেছিলেন। তাই নাকি? তখন কেউ ভাবতেই পারতো না যে বাংলা ভাষাটা কেমন হবে। তিনি বলেছিলেন, ভাব হচ্ছে ভাষার বাহক, ভাষা হচ্ছে ভাবের বাহক, এবং ভাষাকে হতে হবে ইস্পাতের মতন। বলছেন যে প্রাচীন সংস্কৃত দেখো, গৌতমের মীমাংসা ভাষ্য দেখো, আর অর্বাচীনের সংস্কৃত দেখো, 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পরে দুম করে রাজা আসিত। যখন ভাষা বেঁচে থাকে স্বামীজির ভাষায়, তখন জ্যান্ত ভাষা কথা কয়, আর মারা গেলে মরা ভাষা কথা কয়, তখন রাশিকৃত ফুল চন্দন দিয়ে তার পচা গলা ভাবটাকে ঢেকে রাখার চেষ্টা করা হয়। স্বামীজি বিশেষণ বর্জিত ভাষার কথা বলেছেন। বাহ! যে ভাষায় ক্রিয়াপদ বেশি ব্যবহার করতে হবে। এবং স্বামীজি, ধরুন একটা উদাহরণ দিচ্ছি, স্বামীজি শিকাগো বক্তৃতায় 26শে সেপ্টেম্বর বলেছিলেন, বুদ্ধিজম দ্য ফুলফিলমেন্ট অফ হিন্দুইজম। জানেন, একটা অদ্ভুত ইংরেজি ব্যবহার করেছেন, মিশনারাইজিং। মিশনারি, সেটা মিশনারাইজিং। মিশনারাইজিং, হ্যাঁ। আচ্ছা। এই যে বুদ্ধদেব যে মিশনারির কথা বলছেন, সাধু সন্তদের কথা বলছেন, ঘর ছেড়ে সেবার কথা, উনি মিশনারাইজিং বলেছিলেন। স্বামীজি এরকম বহু শব্দ নিজে ব্যবহার করেছেন। যেমন রসিকতা করে বলছেন ও দেশের মেয়েদের সম্বন্ধে, যেটা বিয়ে করলে ফেটিয়ে যায়, মানে মোটা হয়ে যায়, আর বিয়ে না করলে শুটকো মেরে যায়, রোগা হয়ে যায়। স্বামীজি এরকম বহু কথা ব্যবহার করেছেন। দেয়ালে টিকটিকি, আপ কাঠের তক্তাবস্যা ব্যবহার করেছেন। আমি তো নিজে অলৌকিকে বিশ্বাস করি না। স্বামীজি যখন পরিব্রাজক, তখন বয়স কত? 28 বছর, 27-28 বছর। সেই সময় পুনাতে গিয়ে স্বামীজি ফরাসি ভাষা চর্চা করেছিলেন। বুঝেছিলেন কি যে কয়েকদিন পরে বিদেশ যেতে হবে, কারণ ইংরেজির থেকে তো পৃথিবীতে ফরাসি বেশি ব্যবহার করে মানুষ। কেন শিখেছিলেন বলতে পারবো না, কিন্তু শিখেছিলেন। দেশে, মানে এদেশে পুনাতে ফরাসি ভাষা শিখে ফেলেছিলেন। এবং যখন আমেরিকায় গেলেন, তখন সবাই বলল যে আপনি যদি ইউরোপে কাজ করতে চান, তাহলে আপনাকে হয় জার্মান শিখতে হবে, নয় ফরাসি শিখতে হবে। স্বামীজি ফরাসিটা শিখলেন। তারপর যখন ইংল্যান্ডে এলেন, ইউরোপে ফরাসি ভাষার শিক্ষা গুরু কে ছিলেন? পাণ্ডুরাং রাও। তাকে তিনি ফরাসি 2 মাস ধরে ফরাসি শিখেছিলেন। এবং যখন ইমা কালভের সঙ্গে দেখা হলো,
ইউরোপে, ইমা কালভে খুব খুশি হলেন যে স্বামীজি ফরাসিটা জানেন। আচ্ছা। এবং স্বামীজি কি অদ্ভুত মানুষ ছিলেন, যখন দ্বিতীয়বার পাশ্চাত্যে যান, যখন প্যারিস সায়েন্স কংগ্রেসে আসেন, তখন জুলে বামা বলে এক ভদ্রলোকের বাড়িতে 7 দিন ছিলেন, শুধু ফরাসিতে কথা বলবেন, অন্য কোনো ভাষায় কথা বলবেন না বলে। স্বামীজির যে চিঠি আছে, সেই চিঠিতে একখানা ফরাসি চিঠি আছে, দুটো সংস্কৃত চিঠি আছে, একটা স্বামী শুদ্ধানন্দজিকে লেখা, আর একটা শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে লেখা। তো সংস্কৃত কথাই বলতে পারতেন, বক্তৃতা করেছেন সংস্কৃতে, বক্তৃতা করেছেন সংস্কৃত, হিন্দিতেও বক্তৃতা করেছেন। সবচেয়ে বড় কথা, প্যারিস সায়েন্স কংগ্রেসে তো ফরাসি ভাষায় বক্তৃতা দিয়েছিলেন বেদান্তের ওপর। শরীর খুব খারাপ ছিল, সেটা অন্য কথা। তো সেই ফরাসি ভাষা চর্চা করতেন। মাদাম ইমা কালভে যখন কলকাতা আসেন স্বামীজির দেহত্যাগের পর, তিনি বলেছিলেন যে স্বামীজি ফরাসি গান রপ্ত করে ফেলেছিলেন। দেখুন, গান রপ্ত না করলে এই যে খণ্ডনভব বন্ধন, আপনি যদি সত্যিই দূর থেকে শোনেন, আপনার মনে হবে কোনো চার্চ মিউজিক, আর যখন কাছে যাবেন তখন শুনবেন যে খণ্ডনভব বন্ধন হচ্ছে। এবং স্বামীজি ফরাসি খুব জানতেন, খুব ভালো ফরাসি জানতেন। নিজের সম্বন্ধে কিছু বলতে চাইতেন না, সে কথা আলাদা। আরেকটা কথা হচ্ছে যে স্বামীজি তো এইগুলো কারোর সঙ্গে ইন্টারাকশানের এদেশের সুযোগ পেলেন না। গুরু ভাইরা কেউ ফরাসি জানে না, তারা বলবে ওটা বড়লোকি ভাষা। কিন্তু শ্রীরামকৃষ্ণ যে একেবারে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের জন্য রেডি করে পাঠিয়েছেন, এটা তো মনে রাখতে হবে, যাতে ইন্টারাক্ট করতে পারেন, ফরাসিতে কথা বলতে পারেন, মিশতে পারেন সকলের সঙ্গে। দু একটা শব্দ জানা নয়, একদম পরিষ্কার জেনে ফেলা, সেইটা স্বামীজি রপ্ত করে ফেলেছিলেন। জার্মান ভাষাও জানতেন একটু একটু। ফ্রান্সিস লেগেটের ছেলে হলস্টার জার্মানিতে যায়, স্বামীজি জার্মানও কিছু শব্দ ব্যবহার করতে পেরেছেন, ব্যবহার করেছেন, কিছুটা জেনেও ছিলেন। আর একটা হচ্ছে যে স্বামীজির ভাষা শেখার প্রতি একটা খুব টান ছিল। নিশ্চয়ই তাই, নিশ্চয়ই তাই। এবং স্বামীজি যে যুগে আমেরিকায় গিয়ে যে ইংরেজি ভাষা কথা বলেছেন, আধুনিক ইংরেজিতে কথা বলেছেন। তখন তো ছিল অর্নামেন্টাল ইংলিশ, যারা কালো চামড়া তারা অর্নামেন্টাল ইংলিশ ব্যবহার করে। দেখবেন এখনও তাই, যারা ভারতীয় হয় তারা কঠিন শব্দ ব্যবহার করে, তারা মনে করে কঠিন শব্দ ব্যবহার করাটাই হচ্ছে ইংরেজির যথার্থ লক্ষণ। কিন্তু বার্ট্রান্ড রাসেল পড়বে দেখবেন জলের মতন, মাতৃভাষা বলে না, ওরা মনে করে যে সহজ ভাষাটাই সহজ ভাষা। যেমন ধরুন, আমাদের সেন্ট্রাল স্কুলে এখন পড়তাম আমরা, তো একদিন ছুটি দরকার, বিশাল করে চিঠি লেখা হতো। ফাদার বলতেন 1 লাইনে চিঠি লিখবে, মাই সান ইজ সিক, কুডন্ট অ্যাটেন্ড স্কুল, ফুল স্টপ, দুখানা সেন্টেন্সে। আমরা তো তা না, যেহেতু আমরা কালো চামড়া, তাই মনে করি যে যত কঠিন শব্দ ব্যবহার করবো, যত প্যাচ বা বিশেষণ দেবো তাই। আর ভাষার থেকে বিশেষণ বাদ দিয়ে লেখা খুব কঠিন, স্বামীজি রপ্ত করে ফেলেছিলেন। ফলে ভাষাটা স্বামীজির রক্তমজ্জায় হাড়ে মিশে গিয়েছিল একবারে। সংক্ষিপ্ত জীবন, তাই আমরা বুঝতে পারলাম না লোকটা ডাইমেনশন। সত্যি তাই, সত্যি তাই। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এখানকে যখন ওই সন্ন্যাসীদের সঙ্গে কথা বলতেন, সেখানে তো অনেক বিদেশি না, মানে অবাঙালি সন্ন্যাসীও বহু ছিলেন, অবাঙালি সাররাম। তাদের সঙ্গে স্বামীজি নিশ্চয়ানন্দ ছিলেন অবাঙালি, মারাঠি ছিলেন, আর সকলেই তো বাংলা জানতেন। ফলে এখানে সেটা অসুবিধা হয়নি। রামকৃষ্ণ মিশনে এখন যে সিস্টেম, তো ধরুন আত্মপ্রিয়ানন্দজি, তিনি তো অবাঙালি, তিনি কি অসাধারণ উপনিষদের উপর বক্তৃতা দেন। তো তারা তো ভাষার রপ্ত করে বলে, কিন্তু সেটা কিন্তু আমাদের ভুল ধারণা। যেখানে সে কাজ করবে সেই ভাষাটা শিখতে হয়। যেমন ধরুন স্বামী শ্রীকরানন্দজি, তিনি তো অবাঙালি ছিলেন, তিনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, তিনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলেন। চিত্ত মহারাজ, তিনি অবাঙালি, তিনি ছিলেন ট্রাস্টি ছিলেন ইত্যাদি। সিমিলারলি যারা বিদেশে যায় তাদের সেই ভাষা শেখানো হয়, জার্মান শেখানো হয়, ফ্রেঞ্চ শেখানো হয়, রাশিয়ান শেখানো হয়, জাপানিজ শেখানো হয়। মেধোসানন্দজি জাপানে আছেন, জাপানে যাওয়ার আগে কত দীর্ঘদিন ধরে তাকে জাপানি শিখতে হয়েছিল গোলপার্কে। আপনার এই কথাটা কিন্তু একদম সত্যি। এই জন্য রিসেন্টলি আমার জার্মানি যাওয়ার একবার সৌভাগ্য হয়েছিল। জার্মান মহারাজ, তিনি বাঙালি ভদ্রলোক, কিন্তু পরিষ্কার জার্মান ভাষায় তিনি ইন্টারাক্ট করছেন। কারণ রামকৃষ্ণ মিশন বিশ্বাস করে যে আন্তর্জাতিকতায়, সেই জন্য এত ভাষা শেখা। এই যে অবাঙালি সাধুরা আসেন, তারা যে বাংলা শেখেন, তারা কিন্তু কোনো রেজিস্ট্যান্স তাদের মধ্যে হয় না। আমি দেখেছি, আমি তো অনেক দিন ধরে এদের দেখছি, রেজিস্ট্যান্স হয় না। আচ্ছা, কোনো কম্পালশন আছে কি, মানে রামকৃষ্ণ মিশনে বাংলা শিখতেই হবে? না, কম্পালশন তো কোথাওই নেই। যেমন ধরুন এগুলো যে নিয়ম, আপনি যদি আইএস হন, আপনি যে রাজ্যের আইএস, তার মাতৃভাষা শিখতেই হবে। এটা রামকৃষ্ণ মিশন তো একটা প্যান ইন্ডিয়া অর্গানাইজেশন।
নিশ্চয়ই। আইএসএ যেরকম হেডকোয়ার্টার লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন তাদের ট্রেনিং হয়, তারপর তারা কোথায় যাবে কেউ জানে না। গুজরাটের একটা ছেলে মেবি পোস্টেড ইন তামিলনাড়ু, এরাও ঠিক তাই। এরা যখন সন্ন্যাস হয়ে গেল কোন সেন্টারে কে যাবেন তো কেউ জানে না, ফলে সেই ভাষাটা তো জানতেই হবে। আপনি যদি উত্তরপ্রদেশে থাকেন আপনাকে হিন্দিতে কথা বলতে জানতে হবে, কারণ ভক্তরা হচ্ছে হিন্দিতে কথা বলেন বলে। এই যে মুক্তিনাথানন্দ যে আছেন লখনৌতে, তিনি হিন্দিতে পরিষ্কার হিন্দিতে কথা বলতে পারেন। সর্বলোকানন্দ যে আছেন দিল্লিতে, তিনি পরিষ্কার হিন্দিতে কথা বলতে পারেন। স্বামীজির কথা যদি আমি জিজ্ঞেস করি, স্বামীজি সবচেয়ে কমফোর্টেবল কোন? স্বামীজি তো আলমোড়ায় হিন্দিতে বক্তৃতা করেছিলেন। স্বামীজি আসলে সেটা না, সেটা হচ্ছে যে স্বামীজি 4 বছর বিলেতে ছিলেন, স্বামীজির চিঠিপত্র তো অধিকাংশ ইংরেজিতে। মাদ্রাজের ভক্তদের ইংরেজিতে লিখতে হতো, গুরু ভাইদের বাংলায় লিখতে, যারা বিদেশিরা তো ইংরেজিতেই লিখতে হতো। ফলে স্বামীজি কোনটা কমফোর্টেবল বলা খুব কঠিন, তবে ইংরেজি এবং বাংলা দুটোই সমানভাবে জানতেন, সমানভাবে জানতে ব্যবহার করেছেন আর কি দুটোই। স্বামীজির গানের ভাষা যদি জিজ্ঞেস করি, গানের ভাষা ফরাসি ভাষায় গান গেয়েছেন, ফরাসি ভাষায় গান গেয়েছেন, আর এমনি বাংলা গান তো গেয়েছেন, সংস্কৃত গান। শুধু তাই কেন, কবির সুমন এখন একটি কথা বলেন, কেন বাংলায় খেয়াল হবে না? তো স্বামীজি শুরু করেছিলেন যে কেন আমার উচ্চাঙ্গ সঙ্গীত গাইতে গেলে হয় উর্দু না হিন্দিতে করতে হবে, কেন বাংলায় হবে না? তাই খণ্ডন বন্ধন তো বাংলায় লেখা, ওই রকম কঠিন গান তো বাংলা। এবং স্বামীজি যেহেতু একেবারে ট্রেন্ড ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন, ফলে তাল লয় এর ওপর খুব পরিষ্কার ধারণা ছিল, এবং খুব ভালো ধারণা ছিল তার রাগের ওপর নিয়ন্ত্রণ ছিল, ফলে বাংলা খেয়াল তিনি গাইতেন। এই আপনি যেটা বললেন যে এই খণ্ডনভব বন্ধন, যেটা এটা বোধহয় প্যান ইউনিভার্স, মানে এটা কিন্তু স্ট্যান্ডার্ডাইজ করা আছে বোধহয়, মানে এই পার্টিকুলার প্রার্থনা সঙ্গীতটা আপনি অস্ট্রেলিয়াতে যান না, রামকৃষ্ণ মিশনের প্রার্থনা সঙ্গীত। এই প্রার্থনা সঙ্গীতের মজা আছে। স্বামীজি প্রথমে গানটা শুরু করেছিলেন নমো নমো প্রভু বাক্যমনাতে তো মনোবচন ঐকাসার, 4টে লাইন লিখে তো বিদেশ চলে গেলেন। স্বামী ব্রহ্মানন্দজি বললেন ফিরে আসার পরে যে এত কম যে 3 মিনিটেই প্রার্থনা সঙ্গীত শেষ হয়ে যায়। নমো নমো প্রভু বাক্যমনাতে তো মনোবচন ঐকাধার, যেটা শুরু হয় যেটা যেদের লঙ্গ রঙ্গভঙ্গ, তখন স্বামীজি ওই বাকি গানটা একটানে লিখে দেন। যারা ক্লাসিক্যাল সিঙ্গিংয়ের ট্রেনিং নেই তাদের জন্যে গানটা প্রথমে আস্তে গাওয়া হয়, তারপর দ্রুত গাওয়া হয়। ওটা যদি দ্রুতই আপনি গাইতে চান, আপনি তালের জ্ঞান না থাকে আপনি তাল রাখতে পারবেন না। তাই খণ্ডনবন্ধ সেইভাবে গাওয়া হয় যাতে সকলেই পার্টিসিপেট করতে পারে। এই গানটার মজা হচ্ছে যে আরাত্রিক ভজন, কোথাও গুরুদেবের নাম নেই, কোথাও নাম নেই। সম্পদ তব শ্রীপদ ভব গোষ্পদ বাড়ি যথায়, বঞ্চন কামকাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ, ত্যাগীশ্বর হে নরবড় দেহপদে অনুরাগ। কোথাও গুরুদেবের নাম নেই। কেন নাম নেই? ওই গুরুদেবের নাম বললে সংকীর্ণ হয়ে যাবেন বলে। স্বামীজিকে সবসময় মাথায় রাখতে হবে, স্বামীজি নিজেই বলেছিলেন আমার একটাই দোষ, আমি বড় অসাম্প্রদায়িক, যা করেছেন অ্যাবসলিউটলি সেকুলার। যে যদি গুরুদেবের নামটা বলি তাহলে সমস্যা হবে। এবং আমাদের দেশে বেশ কিছু সম্প্রদায়ের মানুষ আছেন, তারা জনগণ গাইতে চান না, জানেন? হ্যাঁ, আছেন, এখনো আছেন, কিন্তু খণ্ডনভব বন্ধনের আপত্তি কারণ নেই। অদ্ভুত, কিন্তু অদ্ভুত। তার কারণই হচ্ছে যে খণ্ডনভব বন্ধনটা কোনো সেক্টকে রিপ্রেজেন্ট করছে না, ইট টক্স অ্যাবাউট ইউনিভার্সালিটি। অদ্ভুত। কিন্তু আমি যেহেতু জানি, হ্যাঁ আমি জানি যে দেখা যাচ্ছে আজকাল অনেক জায়গায়, যেহেতু কিছু মানুষ জনগণের আপত্তি করছেন, তাদের এই পরের প্যারাগ্রাফ দূরে শেখানো হচ্ছে। হ্যাঁ, অহরহ তব আহ্বান প্রচারিত, এই যে আছে না, হ্যাঁ, শুনি তব উদারবাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, তব পূর্ব পশ্চিম আসে তব সিংহাসন মাঝে প্রেমহারও হয় গাঁথা। দেখুন, আরও একটা কথা আমার মনে পড়ে যে প্রত্যেকটা এইরকম ধরনের পুরানো প্রার্থনা সঙ্গীতের মধ্যে বোধহয় কোথাও একটা বাংলা সংস্কৃত মিক্সচার আছে। মানে আপনি যে কথা বললেন যে খণ্ড আছে, তো সেখানে ইরেসপেক্টিভ অফ ইউর মানে ল্যাঙ্গুয়েজ, ইউর রিলিজিয়ন, এভরিথিং, কোথায় যেন একটা বাংলার সঙ্গে। আপনি যদি কেরালায় যান, কেরালাতে মুসলমান এবং খ্রিস্টানরা সাংঘাতিক সংস্কৃত জানে,
হ্যাঁ, আমাদের জন টমাস বলে একজন স্টেটসম্যান ভদ্রলোক ছিলেন, তিনি কেরালার খ্রিস্টান, তিনি ওয়াশিংটন পোস্টে চাকরি করতেন, মহাপণ্ডিত ছিলেন, চমৎকার সংস্কৃত জানতেন, এবং রামকৃষ্ণ মিশনের সাধুরা এসছেন, মহারাজ তার সঙ্গে সংস্কৃতে কথা বলছেন, তারাই কথা বলতে পারছে না, মহারাজ বলতেন, কিন্তু সেই আমাদের জন টমাস বলছেন ওদের শেখানো হয়, ওরা সংস্কৃত খুব ভালো করেছে, এবং সংস্কৃত তো ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, কোনো সন্দেহ নেই সেখানে। স্বামীজি সংস্কৃতটাকে একেবারে রপ্ত করে ফেলেছিলেন। কলকাতার মজার ঘটনা ঘটেছিল, স্বামীজির সঙ্গে কয়েকজন সংস্কৃত পণ্ডিত দেখা করতে গেলেন বড়বাজারে। তো স্বামীজি একবার কথা বলার সময় অস্থি বলতে গিয়ে স্বস্তি বলে ফেলেছিলেন। যেই বলে ফেলেন তারা সঙ্গে সঙ্গে স্বামীজিকে একটু খোঁটা দেয়। তো চলে যাওয়ার পর শিষ্যকে বলেছিলেন, দেখেছিস বাঙাল, আমরা ওই আঁটি নিয়েই রইলাম, কিন্তু আমরা চামড়া নিয়ে রইলাম, কিন্তু আঁটিতে কোনোদিন প্রবেশ করার চেষ্টা করলাম না। এবং তখন দেখা গিয়েছিল যে যখন স্বামীজি এইভাবে কথা বলছেন তাদের সঙ্গে সংস্কৃতে, যেহেতু অনেক দিনের অনভ্যাস, যাতে বলার সময় কোনো ভুল না হয়, পাশের ঘরে বসে একেবারে জপ করে যাচ্ছেন স্বামী শারদানন্দজি। এটাও একটা দৃষ্টান্ত ভালোবাসার, যাতে কোনো ভুল না। 4 বছর তো অভ্যেস নেই, আর যে কোনো ভাষায় না কথা না বললে অভ্যেসটা চলে যায়, সেই সময়ের মধ্যে সেই কথাটা আসে না। মানে একটা কথা বলা যায় যে ভাষা কখনো রামকৃষ্ণ মিশনের আন্দোলনকে অন্তরায় হিসেবে না কোনোভাবে আসেনি, কোনোভাবে আসেনি। সেটা চেষ্টা করেছে বোধহয় স্বামীজিরই প্রভাব, যতটা সম্ভব মেলবন্ধন। রামকৃষ্ণ মিশনের অ্যাজ সাচ কিন্তু ভেতরে কিছুই অন্তরায় নেই। ইন্টারন্যাশনালিজমের ক্ষেত্রে রামকৃষ্ণ মিশনের কোনো অন্তরায় নেই, কারণ স্বামীজি তো ঠাকুরকে কি বললেন, স্বামীজি বললেন যে তোরা কুক্ষিগত করে রাখতে চাস, আমি ওকে তাকে সর্বজনীন করে ছাড়বো। এবং তারপরে চিঠিতে বলছেন যে এরা শুধু ঠাকুরকে কুলুঙ্গির মধ্যে আটকে রাখতে চায়, শিবানন্দজিকে লেখা চিঠি। কিন্তু স্বামীজি ইন্টারন্যাশনাল ছিলেন, প্রথম থেকে ইন্টারন্যাশনাল। সেটাই তো শ্রীরামকৃষ্ণের শিক্ষা, সর্বজনীন হয়ে উঠতে হবে। স্বামীজি দক্ষিণের ভাষা শিখেছিলেন বলে জানা যায় না, কিন্তু অনেকটা মারাঠিও জানতেন, ঘুরেছেন তো। ঘুরেছেন তিনি, যদিও ইংরেজি জানতেন, কিন্তু তার সঙ্গে তো ডেফিনেটলি কিছু লোকাল ল্যাঙ্গুয়েজ স্বামীজি। স্বামীজি তো ওই মিমিক্রিটা করতে পারতেন খুব ভালো ছোট বয়স থেকেই। ফলে যখন এই ট্রেনে করে ঘুরেছেন, রাস্তা দিয়ে হেঁটেছেন, ভাষা পিক আপ করেছেন। আমরা ভুল বলিয়ে স্বামীজি পুরোটা হেঁটে ঘুরেছেন, তা তো ঘোরেননি। কখনো ট্রেনে গেছেন, কখনো হেঁটে গেছেন, যখন যেরকম পেয়েছেন তখন সেরকম গেছেন। ওই কথা যে আপনি কি খেতেন স্বামীজি বিরেতে, স্বামীজি বলতেন যখন যা পেতুম তখন তাই খেতুম। কখনো মাংস খেয়েছেন, কখনো নিরামিষ খেয়েছেন, সব রকমই হয়েছে। ভাষার ক্ষেত্রেও ঠিক তাই। যখন ধরুন উনি স্বামীজি হ্রদার কাছে গিয়েছিলেন, স্বামীজির মতন 1900 সালে কজন ভারতীয় হ্রদাকে চিনতেন, কজন হ্রদার কাছে গেছেন, কজনের ইন্টারন্যাশনাল এক্সপোজার হয়েছে যে একটা মেলায় যাওয়ার জন্য। রবীন্দ্রনাথেরই হয়নি তো। স্বামীজি তো মেলায় গিয়েছেন, স্বামী শিকাগো কনফারেন্সে মেলায় গিয়েছিলেন। 1895 সালে ইন্টারন্যাশনাল ফেয়ার হয়েছিল ইংল্যান্ডে, স্বামীজি নিজে যাননি, কিন্তু মহেন্দ্রনাথ এবং শারদানন্দজিকে পাঠিয়েছিলেন। 1900 সালে প্যারিস সায়েন্স কংগ্রেসে নিজে মেলায় গিয়েছিলেন। এবং স্বামীজির পরিব্রাজক বইয়ে অসাধারণ বর্ণনা আছে। যেদিন স্বামীজি প্যারিস ছাড়ছেন সেদিন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, সেই যে স্টলগুলো ছিল সে কাঠের খড়কুটো সব ভেসে যাচ্ছে জল দিয়ে, তার অসাধারণ বর্ণনা আছে। রাস্তায় কাদা, ফলে স্বামীজি মেলায় যেতেন কেন যেতেন? আন্তর্জাতিক হওয়ার জন্যে, যে আন্তর্জাতিক একটা স্তরে যেন ভারতীয়দের তৈরি করা জিনিসপত্র বিক্রি করা যায়, সেই তো উদ্দেশ্য। তিনি তো ঘর ছাড়া সন্ন্যাসী, তার কাছে যাওয়া না যাওয়ায় কি এসে যায়। কিন্তু আপনার কাছেই তো শোনা স্বামী শিষ্য সংবাদে শিষ্যকে উনি বলছেন যে তুই বিক্রি কর, বেনারসি বিক্রি কর। এবং স্বামীজির কাছে শ্রীরামকৃষ্ণরা ঢুকিয়েছিলেন মাথায়, যেন আমরা কেউ বলি না যে শ্রীরামকৃষ্ণ ভারতবর্ষের প্রতি ভালোবাসা জাগিয়ে দিয়েছিলেন। এবং এই যে চৈতন্য হোক বলেছিলেন, একদল ঐতিহাসিক এখন বলছেন যে যেহেতু তিনি অত্যন্ত সচেতন মানুষ ছিলেন, তিনি জানতেন যে ন্যাশনাল কংগ্রেস তৈরি হয়েছে 1885 সালে, তাই জন্য 86 সালে বলছেন তোমাদের চৈতন্য হোক। এই যে তোমরা অন্ধকারের মধ্যে ডুবে আছো, অসচেতন হয়ে ঘুরে বেড়াচ্ছ, তোমাদের চৈতন্য হোক যে তোমাদের ব্যবস্থা হয়েছে এবং স্বাধীনতা তোমাদের শেষ অবধি কাম্য। অনেকেই বলছেন তো চৈতন্য কেউ আশীর্বাদ করেন, শুনেছেন কাউকে আশীর্বাদ করতে? তোমাদের চৈতন্য। এবং কি বলছেন, আর কি বলি তোমাদের চৈতন্য হোক। ফলে স্বামীজি চৈতন্যে রয়েছেন তারা। হ্যাঁ, স্বামীজির একেবারে প্রথম থেকে ইন্টারন্যাশনাল। কারণ ওই যে ভূপেন্দ্রনাথের কথা, যে আমরা যে বাড়িতে জন্মেছিলাম
বাবা মা আমাদের অনুদার হতে শেখাননি, ওটি হচ্ছে আসল কথা। ওই যে বাড়িতে নানা ধরনের মক্কেল আসতেন, ওই যে নানা ধরনের মানুষের সঙ্গে বিশ্বনাথ মিশতেন, স্বামীজি মিশতেন, ভূপেন্দ্রনাথ মহেন্দ্রনাথ মিশতেন, ওটাই কাজ হয়েছিল জীবনে। ভূপেন্দ্রনাথ বারবার লিখতে যে বাবা মা আমাদের অনুদার হতে শেখাননি। উদারতায় কোনো খামতি ছিল না শ্রীরামকৃষ্ণের, এবং সেরকম যোগ্য শিষ্য পেয়েছিলেন। তাই ভাষাটা হচ্ছে, দেখবেন যারা বহু ভাষা জানে তারা অনায়াসে অন্য সংস্কৃতির সঙ্গে মিশে যেতে পারে, নাহলে পারে না। নাহলে কি হয়, রেজিস্ট্যান্স হয়, এবং ইনবিল্ড রেজিস্ট্যান্স, এবং ভাবতে শুরু করে যে আমার ভাষা তোমার ভাষার থেকে ভালো। স্বামীজির সেটা নেই, স্বামীজির ছিল না সেটা। স্বামীজি মাদাম কালভের সঙ্গে কথা বলতেন ফ্রেঞ্চে। মাদাম কালভে কত বড় গায়িকা ছিলেন আমাদের কোনো ধারণাই নেই। মনে রাখতে হবে তিনি অত বড় অপেরা গায়িকা ছিলেন, এবং মাদাম কালভে কুইন ভিক্টোরিয়াকে গান শোনাতেন। এটা তো মনে রাখতে হবে, দ্য ব্রিটিশ সান নেভার সেটস ইন দ্য এম্পায়ার। কুইন ভিক্টোরিয়ার দরবারে পৌঁছানোই কঠিন, তাকে গান শোনানো আরও কঠিন। কিন্তু তিনি স্বামীজির প্রতি তার বিশেষ টান, এবং স্বামী যখন দ্বিতীয়বার বিদেশ থেকে ফেরেন, তা তো স্টিমারে, তখন ছোটো জাহাজকে স্টিমার বলতো, তার রুবেটিনো, তার টিকিট কেটে দিয়েছিলাম কালভে। কলকাতায় এসেছিলেন, স্বামীজি যেখানে সমাধি দেওয়া ছিল সেখানে বসে তিনি গান গেয়ে শুনিয়েছেন, যেগুলো স্বামীজি পছন্দ করতেন। নমস্কার। আজকে আমরা ভাষা তত্ত্ব নিয়ে বা স্বামীজির ভাষার সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম, যদিও জানার কোনো শেষ নেই। এবং আমরা জানি যে এই সমুদ্রে বোধহয় দ্বীপ খুঁজতে পাওয়া বোধহয় ঠিক নয়, তবুও তরুণবাবুর কাছ থেকে যেটুকুনি আমরা স্বামীজির সঙ্গে জানতে পারি সেটুকুনি আমাদের সম্পদ। আপনাদের কীরকম লাগলো আমরা যদি জানতে পারি তাহলে সুবিধা হবে, এবং আপনারা এইভাবেই আমাদের পডকাস্ট শুনতে থাকুন, এই প্রার্থনা করি। ভালো থাকুন।